প্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। তোমাদের দাসুয়া ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অনলাইন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা নিশ্চয়ই জানো, সারা পৃথিবী একটা সমস্যার মধ্যে দিয়ে অতিক্রম করছে। সে সমস্যাটা হলো করোনা নামের একটা রোগের মহামারী। তোমরা সবাই নিজেরা করোনার টিকা নিবে, বাবা মা এবং প্রতিবেশীকে উৎসাহিত করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, আল্লাহর কাছে প্রার্থনা করবে যেন আল্লাহ আমাদের এই রোগ থেকে রক্ষা করেন। আসো আমরা আজকে ক্লাস শুরু করি। তোমাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ সেলিম হোসেন জুয়েল, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, দাসুয়া ডিগ্রি অনার্স কলেজ, ঈশ্বরদী, পাবনা। আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে যে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। তোমাদের হিসাব বিজ্ঞান যে বইটা আছে একাদশ দ্বাদশ শ্রেণীর, তার পঞ্চম অধ্যায়। এখানে গত ক্লাসে আমরা বিশদ আয় বিবরণী শিখেছিলাম একটা অঙ্কের, সেটাই পরের দুইটা অংশ আজকে আমরা করব। একটা হলো রক্ষিত আয় বিবরণী আর একটা আর্থিক অবস্থার বিবরণী। দেখো, তোমাদের এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, চৈতি লিমিটেডের বিভিন্ন আয় ব্যয় সম্পদ দায়। এই যে একটা রেয়ার মিলের প্রথম অংশে এটা, এরপরে রেয়ার মিলের দ্বিতীয় অংশে এটা। তোমাদের এই অঙ্কের বিস্তারিত নিয়মকানুন এর আগেগুলো তিনটা ক্লাসে খুব সুন্দর করে আলোচনা করা হয়েছে, এবং আজকের যে অঙ্কটা সেটারও অর্ধেক করানো হয়েছে তোমাদের আগে। কাজে আমি আজকে বেশি আলোচনা না যেয়ে সরাসরি অঙ্কে যাচ্ছি। দেখো, চৈতি লিমিটেডের রক্ষিত আয় বিবরণী 2012 সালের 31 ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরের জন্য। রক্ষিত আয় বিবরণী তৈরি করার সময় প্রথমে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে এই রক্ষিত আয়ের জের প্রথমেই রেয়ার মিলে একটা দেওয়া আছে, সেটা হচ্ছে রক্ষিত আয়ের প্রারম্ভিক জের, অর্থাৎ এটা গত বছরের জের, যেটা গত বছরের সমাপনী জের সেটা এই বছরের প্রারম্ভিক জের। এটা রেয়ার মিলে আছে 10,800 টাকা, এটা আমরা বসায় নিব। এরপরে আমাদের চলতি বছরে যে আমরা বিশদ আয় বিবরণী তৈরি করেছি, এই বিশদ আয় বিবরণীতে একটা নিট আয় বের হয়েছে। সে নিট আয়টা ওর সঙ্গে যোগ করব। সে নিট আয়টা হচ্ছে 12,550 টাকা। তাহলে গত বছরের 10,800, এবছরের 12,550 যোগ করলে হয় 23,350। যোগ করে এটা আমরা পরের কলামে দিয়ে দিলাম। এরপরে আমরা এর থেকে যে জিনিসগুলো বাদ যাবে সে জিনিসগুলো আমরা এখানে দিব। দেখো, তোমাদের এই অঙ্কে আয়কর আছে, আয়কর রেয়ার মিলের মধ্যে আছে, আয়কর 6,000 টাকা। এরপরে লভ্যাংশ প্রদান, এটাও রেয়ার মিলের মধ্যে আছে 10,000 টাকা। আর তোমাদের সমন্বয়ে বলা আছে নম্বর সমন্বয়। নম্বর সমন্বয়ে বলা আছে সাধারণ সঞ্চিত তহবিলে 5,000 টাকা স্থানান্তর করতে হবে। সেটা দিলাম আমরা, সাধারণ সঞ্চিত তহবিলে স্থানান্তর 5,000। তো এটার সম্পর্কে একটু বলি তোমাদের। এর আগে আমরা তোমাদের বলছি যে সমন্বয়ের আইটেমগুলো কমপক্ষে দুইবার যায়। এই যে এই 5,000 এখানে একবার দিলাম, আবার আমরা যখন আর্থিক অবস্থার বিবরণীতে সঞ্চিত তহবিল লিখব তখন এর সঙ্গে 5,000 টাকা যোগ করব। তাহলে এখন দেখো, আমরা যে আয়করের 6,000, লভ্যাংশের 10,000, সাধারণ সঞ্চিত তহবিলের 5,000, এটা আমরা যোগ করি তাহলে টাকা আসছে 21,000। যোগ করে আমরা পরের কলামে দিয়ে দিলাম। তো এইটা যেহেতু বাদ দিতে হবে, এই জন্য আমি ব্র্যাকেট দিয়ে দিয়েছি। তাহলে 23,350 থেকে 21,000 যদি আমরা বাদ দিই তাহলে আমাদের থাকে হলো 2,350 টাকা। এটা হলো রক্ষিত আয় বিবরণীর সমাপনী জের। এটা আর্থিক অবস্থার বিবরণীতে
সঞ্চিত উদ্বৃত্তের মধ্যে যে আবার বসবে, এই 2350 টাকা ওখানে বসবে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের আমি বলে রাখি, এর আগেও বলছি যে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী তৈরিতে কোন অংশে কোথায় কী কী বসবে সেটা আমাদের আইনের মধ্যে দেওয়া আছে। সেই ছক অনুযায়ী আমরা এখানে সব কিছু দিয়েছি। তাহলে রক্ষিত আয় বিবরণী শেষ হলো, এবার আমরা যাই আর্থিক অবস্থার বিবরণীতে। দেখো, আর্থিক অবস্থার বিবরণীতে প্রথমে সম্পদগুলো দিতে হয়। এখানে আমরা সম্পদসমূহ প্রথমে লিখে নিলাম, নিয়ে এখানে যৌথ মূলধনী কোম্পানি আইন অনুযায়ী প্রথমে স্থায়ী সম্পদ বসে। স্থায়ী সম্পদ দালান কোঠা 45,000 টাকা। এর থেকে যেগুলোর অবচয় থাকে অবচয়টা বাদ দিতে হয়। আমাদের সমন্বয় ছিল দালান কোঠার 5% অবচয় ধরতে হবে। তাহলে 45,000 টাকার 5% 2250। এই যে দালান কোঠার অবচয়টা আমরা যে বাদ দিচ্ছি, এই 2250 টাকা একবার বিশদ আয় বিবরণীতে গেছে আর একবার এখানে গেল। তাহলে এটা দেখো দুইবার হলে অবচয়টা আমরা দুই জায়গায় দিলাম, একবার বিশদ আয় বিবরণীতে দিলাম আর একবার এখানে সংশ্লিষ্ট সম্পত্তি থেকে বাদ দিলাম। যাক, দালান কোঠার 45,000 থেকে 2250 টাকা যদি বাদ দিই তাহলে আমাদের থাকে 42,750 টাকা। এরপর রেমিলে স্থায়ী সম্পদ আছে কলকব্জ যন্ত্রপাতি 60,000 টাকা। এর 10% অবচয়ের কথা বলা আছে, তোমাদের অঙ্গ নম্বর সমানে বলা আছে কলকব্জা যন্ত্রপাতির 10% অবচয় ধার্য করো। 60,000-এর 10% হয় 6,000 টাকা। এই অবচয় 6,000 টাকা একবার বিশদ আয় বিবরণীতে গেছে, আবার এখানে গেল, তাহলে দুইবার হয়ে গেল। সমানের আইটেম কমপক্ষে দুইবার যাবে। 60,000-এর মধ্যে 6,000 বাদ দিলে 54,000 টাকা আমরা যে দ্বিতীয় কলমে দিয়ে দিলাম, 54,000 টাকা। এরপর ইজারা সম্পত্তি 20,000 টাকা, এটাও রেয়া মিলে আসছে। আর সমন্বয়ে বলা আছে, দেখো ওর ইজারা সম্পত্তির পাশেই ব্র্যাকেটে বলা আছে 10 বছর। তাহলে ইজারা সম্পত্তিকে বছর দিয়ে ভাগ করে অবলোপন বের করতে হয়। তাহলে 20,000 টাকাকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে 2,000 টাকা আসে। এই যে অবলোপন 2,000 টাকা, এটাও আমরা বিশদ আয় বিবরণীতে একবার দিয়েছি আর একবার এখানে দিলাম, তাহলে দুইবার হয়ে গেল। কাজে বছর এই ইজারা সম্পত্তির ক্ষেত্রে বছরটাই একটা সমন্বয়, কারণ ইজারা সম্পত্তিটা একটা নির্দিষ্ট সময়ের জন্য নেওয়া হয়, সেজন্য প্রতি বছরে একটু একটু করে ওটাকে নিঃশেষ করে দেওয়া হয়। আমরা ইজারা সম্পত্তিকে সবসময় আমরা বছর দিয়ে ভাগ করব, এটা মনে রাখবা। তাহলে 20,000 থেকে 2,000 বাদ দিলে থাকছে 18,000। এখন আমরা স্থায়ী সম্পদকে যোগ করব। দেখো, দ্বিতীয় লাইনে 42,750, 54,000, 18,000, তিনটা যোগ করলে হলো 1,14,750। এরপরে আসি আমরা চলতি সম্পদ। চলতি সম্পদের মধ্যে প্রথমে আমরা দিলাম প্রাপ্য হিসাব, রেয়া মিলে আছে 25,000 টাকা। আর ঘ নম্বর সমন্বয়ে বলা আছে প্রাপ্য হিসাবের 5% নিয়ে অনাদায়ী পাওনা সঞ্চিতি তৈরি করো। তাহলে এই 25,000 টাকার 5% হয় 1,250 টাকা। এই 1,250 টাকা একবার আমরা বিশদ আয় বিবরণীতে দিয়েছি, আবার এখানে বাদ দিলাম। বাদ দিলে আমাদের নিট প্রাপ্য হিসাব আসলো 23,750 টাকা। এরপর সমন্বয়ে আছে সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য দেখো কতে আছে সমন্বয়ের, এর দুইটা মূল্য দেওয়া আছে, একটা 40,000, একটা 32,000। আমরা তোমাদের এর আগেই বলেছি যে সম্পদের যদি দুইটা মূল্য থাকে তাহলে যে মূল্যটা কম সেইটাকে হিসাবভুক্ত করতে হবে। তা আমাদের এখানে সম্পদের মূল্য দুইটা, একটা 40,000 আর একটা 32,000। তাহলে আমরা 32,000কেই এখানে বসাবো। এবং তোমাদের আমি আবার বলে রাখি,
এই যে সমাপনী মজুত পণ্যের 32,000 টাকা, এটা আমাদের কিন্তু বিশদ আয় বিবরণীতে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে একবার আমরা দিয়েছি। তাহলে এটা কয়বার হলো? দুইবার হয়ে গেল। একবার এখানে দিলাম চলতি সম্পদের মধ্যে, আর একবার আমরা অতীতে দিয়ে এসছি বিশদ আয় বিবরণীতে বিক্রিত পণ্য ব্যয়ের মধ্যে। এরপর আমাদের রেয়া মিলে আসছে ব্যাংক জমা 42,300 টাকা। চলতি সম্পদ এই তিনটা আমরা এখন যোগ করি দ্বিতীয় কলামে। 23,750, 32,000 আর 42,300 যোগ করলে হলো 98,050। এরপরে আসে অসমন্বিত খরচ। আমাদের রেয়া মিলে দেখো প্রাথমিক খরচ আছে 2,600 টাকা, অর্থাৎ কারবার গঠন করার সময় সর্বপ্রথম যে খরচটা হয় সেটাকেই প্রাথমিক খরচ বলে। এটাকে প্রতি বছর একটু একটু করে অবলোকন করে হিসাব থেকে বাদ দিয়ে দেওয়া হয়। তা আমাদের 4 নম্বর সমন্বয়ে বলা আছে প্রাথমিক খরচের 50% অবলম্বন করো। 26,000-এর 2,600-র 50% হয় হলো 1,300 টাকা। তাহলে এই 1,300 টাকা কিন্তু আমরা একবার বিশদ আয় বিবরণীতে দিয়ে এসেছি, আবার এখন আমরা এখানে দিচ্ছি, তাহলে দুইবার হয়ে গেল। তোমাদের কিন্তু প্রতিটা বাড়ি আমি একবার করে স্মরণ করে দিচ্ছি সমন্বয় আইটেমগুলো কীভাবে করতে হয়। 2,600 থেকে 1,300 যদি আমরা বাদ দিই তাহলে থাকে হলো 1,300 টাকা। দ্বিতীয় লাইনে বসালাম দ্বিতীয় কলামে। যেহেতু একটাই আইটেম, আমি এর নিচে একটা দাগ দিয়ে ওর পরের কলামে পাঠিয়ে দিলাম 1,300 টাকা। তাহলে তোমরা খেয়াল করো, এখন এই এটা থাকলো আমাদের যে একদম লাস্ট যে কলামটা টাকার, এখানে দেখো 1,14,750, 98,050 আর এই যে 1,300 টাকা, এইটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের মোট আসছে 2,14,150 টাকা। এটাই হচ্ছে আমাদের মোট সম্পদ। আর্থিক অবস্থা বিবরণীর মধ্যে দুইটা ভাগ থাকে, একটা হলো সম্পদ আর একটা দায়। তাহলে আমরা প্রথম ভাগটা শেষ করলাম সম্পদ। এখন আমরা যাই পরের অংশে। পরের অংশে প্রথমে লিখতে হবে শেয়ার মালিকদের সত্ত্ব ও দায়। এগুলো ছক অনুযায়ী লিখতে হবে। এখানে অনুমোদিত মূলধন আমাদের যে অঙ্কটা করেছি আমরা চৈতি লিমিটেডের ওয়ালিউল্লাহ স্যারের বইয়ের 8 নম্বর অঙ্ক, এখানে অনুমোদিত মূলধন দেওয়া নেই। তো অনুমোদিত মূলধন যেহেতু দেওয়া নেই, এই জন্য আমরা যে টাকার ঘরে দেখো ডট ডট দিয়ে দিয়েছি, যেহেতু এটা আমাদের নির্দিষ্ট দেওয়া নেই এই জন্য আমরা এখানে বসাই নাই। এরপরে ইস্যুকৃত, বিলিকৃত এবং আদায়কৃত মূলধন। আমরা যখন শেয়ার ইস্যু অঙ্ক করেছি যৌথ মূলধনী কোম্পানির মূলধনের, তখন আমরা এগুলো ভালোভাবে জানি। এটা নিয়ে আলোচনা করতে গেলে ক্লাস দীর্ঘায়িত হবে, আমরা এদিকে এখন আর যাব না। তো আদায়কৃত মূলধন হলো, দেখো এটা রেয়া মিলে দেওয়াই আছে যে 10,000টা শেয়ার, প্রতি শেয়ার 12 টাকা করে। 10,000কে 12 দিয়ে গুণ করলে 1,20,000 টাকা হয়। আমরা একটা লাস্ট কলমে দিয়ে দিলাম। এরপরে সঞ্চিতি ও জের। তোমরা সঞ্চিতি ও উদ্বৃত্তও লিখতে পারো, উদ্বৃত্ত আর জের একই জিনিস। এর মধ্যে সাধারণ সঞ্চিতি রেয়া মিলে দেওয়া আছে 10,000 টাকা। আর একটু আগে আমরা যে রক্ষিত আয় বিবরণীতে করে আসলাম যে সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর 5,000 টাকা, এটা সমন্বয়ের মধ্যে আছে। সমন্বয়ের আইটেম দুইবার যায়, একবার আমরা রক্ষিত আয় বিবরণীতে দিয়েছি এটা, আবার এখানে যোগ করলাম। যেহেতু রেয়া মিলে আমাদের 10,000 টাকা এই ফান্ডে আছে, ওখানে যদি আরও 5,000 টাকা দিই ওটা ফান্ড বাড়বে। তাহলে 10,000 আর 5,000 যোগ করলে হয় 15,000 টাকা। আর এখানে যে আমরা রক্ষিত আয় বিবরণী যেটা করে এসেছি, সেই রক্ষিত আয় বিবরণী যে সমাপনী জের, সেটা এখানে চলে আসবে 2,350 টাকা। তাহলে আমরা 15,000 আর 2,350 যদি যোগ করি তাহলে আসছে 17,350 টাকা। তাহলে আমাদের শেয়ার মালিকদের সত্ত্বের মধ্যে যায় হলে মূলধন আর এই যে সঞ্চিত উদ্বৃত্ত, এগুলো যায়। এরপরে আসি আমরা দীর্ঘমেয়াদী দায়। এটা ছক অনুযায়ী দীর্ঘমেয়াদী দায়ী আসবে। এরপরে দেখো রেয়া মিলে দেওয়া আছে 5% ঋণপত্র 50,000 টাকা।
আমরা এখানে লিখলাম দীর্ঘমেয়াদী দায়, নিচেরই 5% ঋণপত্র, 50,000 টাকা লিখে যেতে একটাই আইটেম একদম লাস্ট কলামে দিয়ে দিলাম। এরপরে লিখতে হবে চলতি দায়। এই চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা একসাথে লেখা যায়। এখানে রেয়া মিলে প্রদেয় হিসাব আছে 12,000 টাকা। আর সমন্বয়ের মধ্যে বলা আছে যে খ নম্বর সমন্বয়ে 12,000 টাকার পণ্য ক্রয় হিসাব বইতে লেখা হয়নি, কিন্তু সমপনী মজুত পণ্যের মধ্যে ধরা হয়েছে। তাহলে এই জায়গায় এই 12,000 টাকা আমরা একবার বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে, অর্থাৎ বিশদ আয় বিবরণীতে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে ক্রয়ের সঙ্গে যোগ করেছি। তাহলে ওখানে একবার গেল। আর যেহেতু ক্রয় করলে পাওনাদার বা প্রদেয় হিসাব বাড়ে, সেজন্য আবার আমরা প্রদেয় হিসাবের সঙ্গে যোগ দিলাম। তাহলে এটা কিন্তু দুইবার হয়ে গেল। যেহেতু এটা এখনও টাকা পরিশোধ করা হয়নি বা পরিশোধ করা হয়েছে এ ধরনের কথা লেখা নেই, কাজে এটা আমরা বাকি ধরব। তো প্রদেয় হিসাবে আগের 12,000 ছিল, আর নতুন এই 12,000 আমরা যোগ করলাম অলিখিত ক্রয়ে, তাহলে হলো 24,000 টাকা। এটা আমরা দ্বিতীয় লাইনে দিয়ে দিলাম, দ্বিতীয় কলামে। এরপরে সমন্বয়ে বলা আছে যে মজুরি বকেয়া আছে 1,000 টাকা, আর ঘর ভাড়া বকেয়া আছে 500 টাকা। তো দেখো এই দুইটা আমরা দিলাম, বকেয়া মজুরি 1,000 টাকা, বকেয়া ঘর ভাড়া 500 টাকা। এই দুইটা আইটেম কিন্তু আমরা বিশদ আয় বিবরণীতেও দিয়েছি। মজুরির সাথে বকেয়া মজুরি যোগ করেছি, ঘর ভাড়ার সঙ্গে বকেয়া ঘর ভাড়া যোগ করেছি। তাহলে বিশদ আয় বিবরণীতে একবার, এখানে একবার, এগুলো দুইবার হলো, সমন্বয়ের আইটেম দুইবার করে যায়। আর এই যে রেয়া মিলে 50,000 টাকা ঋণপত্র ছিল, যার 5% সুদ ধরতে হবে, এবং সেটা 6 মাসে। তো 50,000 টাকার 5% করে 6 মাসে সুদ আসে 1,250 টাকা। এটা আমরা একবার বিশদ আয় বিবরণীতে অপরিচালন ব্যয়ের মধ্যে দিয়েছি, আর এখানে চলতি দায়ের মধ্যে দিলাম। তাহলে দুইবার হয়ে গেল। আমি আবার বলছি যে ঋণপত্রের বকেয়া সুদ, এটা আমরা বিশদ আয় বিবরণীতে অপরিচালন ব্যয় বা অপরিচালন খরচের মধ্যে একবার এটা দিয়েছি, আর একবার এখানে দিলাম ঋণপত্রের বকেয়া সুদটা। তাহলে এটা দুই জায়গা হয়ে গেল। এখন এই যে দ্বিতীয় কলমের চলতি দায়, 24,000, 1,500 টাকা আর 1,250 টাকা, এইটা আমরা যোগ করলে আমাদের আসলো 26,750 টাকা। তাহলে দেখো আমাদের উপরে মূলধন আছে 1,20,000 টাকা, সঞ্চিত উদ্বৃত্ত 17,350 টাকা, ঋণপত্র 50,000 টাকা, আর এই জায়গায় চলতি দায় 26,750 টাকা। অর্থাৎ লাস্ট কলামটা আমরা এখন যোগ করব। যোগ করলে দেখো 2,14,100, অর্থাৎ সম্পদ এবং দায় সমান হয়েছে। এই 2,14,187 যে আমরা লিখব শেয়ার মালিকদের সত্ত্ব ও মোট দায়। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পারবা। আর আমি এর আগেও বলেছি যে এই বইয়ে তোমরা যে কোনো বই পড়ো, সব বইয়ে উদাহরণের মধ্যে প্রচুর অঙ্ক দেওয়া আছে তোমাদের শেখার জন্য, তোমরা সেখানে দেখেও শিখতে পারো। আর যারা আমাদের কলেজের ছাত্রছাত্রী আছো বা যারা আমার আশেপাশে আছো, তারা আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে বুঝে নিতে পারো। এরপরে আমরা সৃজনশীল পদ্ধতিতে ক খ গ যে অংশ এইভাবে করাবো। তোমাদের একটি অঙ্ক আমরা দুইটা ক্লাসে পুরা করাইয়া দিলাম। গত ক্লাসে বিশদ আয় বিবরণী করাই দিয়েছিলাম, আজকে রক্ষিত আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী এটা আমরা করলাম। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা অনেকক্ষণ আমাদের সাথে ছিলে। আমি আবারও তোমাদের বলছি যে যেহেতু আমরা একটা মহামারী বা সমস্যার মধ্যে দিয়ে পার করতেছি, করোনা নামক একটা সমস্যা, তোমরা বিনা প্রয়োজনে বাড়ির বাইরে যাবে না, স্বাস্থ্যবিধি মেনে চলবে, বিশেষ করে মাস্কটা ব্যবহার করবা, নিজেরা টিকা গ্রহণ করো। যাদের অলরেডি সরকার 25 বছর বয়স হয়েছে যাদের, তাদের টিকা দিচ্ছে আপাতত। আর তোমাদের বাবা মা প্রতিবেশীদের টিকা দেওয়ার জন্য উদ্বুদ্ধ করো।
তোমরাও শিক্ষকদের জন্য দোয়া করবে, শিক্ষকরাও তোমাদের জন্য দোয়া করবে, সবাই যেন আমরা ভালো থাকি, সারা পৃথিবীর মানুষ আমরা ভালো থাকতে পারি। বাড়িতে একদম বসে না থেকে অবশ্যই কিছুতে লেখাপড়া করো। পরীক্ষা কি হলো না হলো এগুলো বড় কথা না, বড় কথা নিজেদের শিখতে হবে। নিজেদের ভিতরে যদি কিছু না থাকে তাহলে জীবনের প্রতিটা পদে পদে তোমরা বাধাগ্রস্ত হবা। সেজন্য নিজেদের প্রয়োজনে নিজেদের শিখতে হবে। তোমরা শেখার চেষ্টা করো, সহযোগিতার জন্য আমরা আছি। ধন্যবাদ।